বহুল আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের বান্দরবানের খামারবাড়িতে বেড়াতে গিয়ে 4 স্কুল শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছিল বলে অভিযোগ উঠেছে। মো সম্প্রদায়ের ওই ছাত্রদের চাঁদাবাজ আখ্যা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতেও তুলে দিয়েছিল কেয়ারটেকার। গত বছর ফেব্রুয়ারিতে ঘটনাটি ঘটলেও সম্প্রতি বেনজিরের একের পর এক অপকর্ম বেরিয়ে আসতেই সামনে আসে বিষয়টি। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বান্দরবান থেকে বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। সুয়ালক ইউনিয়নের মাছের পাড়ায় বেনজিরের খামার বাড়ির পাশেই অবস্থিত ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়। শুক্রবার ছুটির দিনে আবাসিকের 4 জন ছাত্র ম্যানপয় ম্রো, তনসিং ম্রো, ইয়ংনং ম্রো ও পেননয় ম্রো ঘুরতে ঘুরতে কৌতূহলবশত ঢুকে পড়ে বেনজিরের খামার বাড়িতে। কিছুক্ষণ ঘোরাফেরার পর সেখান থেকে বের হয়ে স্কুলের হোস্টেলে চলে আসে তারা। কিন্তু তার একদিন পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাগানে চাঁদাবাজ প্রবেশ করেছে বলে অভিযোগ করে খামার বাড়ির কেয়ারটেকার। সেই অভিযোগের প্রেক্ষিতে 4 স্কুল ছাত্রকে হোস্টেল থেকে স্থানীয় ক্যাম্পে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। পরে স্কুল শিক্ষকের জিম্মায় ছেড়ে দেয়া হয় এসএসসি পরীক্ষার্থী ওই 4 ছাত্রকে। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরে নিয়ে গেছিল। ধরে নিয়ে যাওয়ার পরে এই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা পরে তাদেরকে নিয়ে আসি। এদিকে বেনজিরের বাগানের নিরাপত্তার স্বার্থে ওই স্কুল শিক্ষার্থীদের আটক করা হয়েছিল বলে অভিযোগ স্থানীয় ইউপি চেয়ারম্যানের। চোর ধরার জন্য ওরা অনেক সময় একটু যাচ্ছিল, ওই যে কি বলে কেয়ারটেকার নিয়োগ ছিল। আমরা সহ গিয়ে দেখি যে তদন্ত করে দেখি যে ওরা ছাত্র, তারপরে ছেড়ে দিচ্ছে। 2023 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য ম্রো উচ্চ বিদ্যালয়ের ওই 4 শিক্ষার্থী হোস্টেল ছেড়ে গেলেও বই নিয়ে গেছে বেনজিরের বাগানে ঘুরতে যাওয়া দুঃসহ স্মৃতি। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। এদিকে গোপালগঞ্জে শুধু অন্যের জমি নয়, সরকারি রাস্তাও দখলে রেখেছে বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্ট। এতে মহাবিপাকে স্থানীয়রা। গেট ও তারকাটা দিয়ে রাস্তা বন্ধ রাখায় নিজেদের ফসলি জমিতে যেতে পারছেন না কৃষকরা। সাবেক পুলিশ প্রধানের ভয়ে এতদিন ভুক্তভোগীরা চুপ থাকলেও স্থানীয় প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। যদিও আদালতের অনুমতি পেলে রাস্তা উন্মুক্ত করে দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। জয়ন্ত শিয়ালির রিপোর্ট, ছবি তুলেছেন HM মানিক। ভয় দেখিয়ে কৃষি জমি কেনার পাশাপাশি স্থানীয় মানুষের জমি দখল করে রিসোর্ট তৈরির অভিযোগ পুরনো। গণমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মে চলা সমালোচনার মধ্যে সামনে এলো কৃষকের আরেক দুঃখগাথা। অভিযোগ উঠেছে গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক নির্মাণের সময় বালু ভরাটে আশপাশের জমি কিনতে শুরু করেন বেনজির আহমেদ। বিলে অল্প জমি কেনার পর পাশের মালিকরাও বাধ্য হন বিক্রিতে। আবার পুলিশ প্রধানের ক্ষমতার দাপটে অনেকের জমি দখল হয়েছে রাতের আধারে। তাতেই ক্ষান্ত হননি বেনজির ও তার পরিবার। প্রভাব খাটিয়ে কৃষকের জমিতে সরকারিভাবে রাস্তা নির্মাণ করা হয়। ভুক্তভোগীরা বলছেন ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়ায় বন্ধ হয়েছে ধান চাষ। এতে বেকার হয়ে পরিবার নিয়ে দুঃসহ সময় পার করছেন অনেক কৃষক। আর সরকারি অর্থায়নে নির্মাণ করা রাস্তা বন্ধ রাখায় বেনজিরের থাবা থেকে বেঁচে যাওয়া ক্ষেত ও পুকুরে চাষাবাদে যেতে পারছেন না স্থানীয়রা। সাইডে ফসলের জমি যত ব্লকে ধান হইতো, সেই ধানের জমি সব মারি গেছে। সরকারি রাস্তা দিয়ে আমাদের জায়গায় প্রবেশ করতে আমরা পারি না। 60 বিঘের উপরে জমি খুলে নিয়ে বালি তুলছে। রাস্তা বন্ধ থাকায় মানুষের দুর্ভোগ অকপটে স্বীকার করেছেন স্থানীয় প্রশাসন। এতদিন ব্যবস্থা নিতে কেন তৎপর হয়নি সংশ্লিষ্টরা তা নিয়ে কথা বলতে রাজি নন কেউ। যদিও ব্যবস্থা নিতে আদালতের দ্বারস্থ হওয়ার বিকল্প দেখছেন না খোদ জেলা প্রশাসক। সর্বজনীন মানুষের সুবিধার জন্য এলজিডি রাস্তা করে এবং রাস্তাটি সেই উদ্দেশ্যেই নির্মিত হয়েছিল। বিষয়টি তদন্ত করে এলজিডির সাথে আলাপ করে আদালতের অনুমতি নিয়ে এই রাস্তাটি উন্মুক্ত করার ব্যবস্থা নেব। গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামের বেশিরভাগ মানুষের পেশাই কৃষিকাজ। স্থানীয়দের দাবি গেট ও তারকাটা দিয়ে রাস্তা বন্ধ করে রাখা ও অবৈধভাবে বালু উত্তোলন করায় অনাবাদি হয়েছে প্রায় 100 বিঘা জমি ও মাছের ঘের। যে ইকো রিসোর্ট দেশের মানুষের চিত্ত বিনোদনের জায়গা, সেই ইকো রিসোর্টটি এই অঞ্চলের মানুষের গলার কাটা। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। অন্য প্রসঙ্গ, দেশের ইতিহাসে বিদেশে কর্মী পাঠানোর সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি ঘটনা ঘটিয়েছে রিক্রুটিং এজেন্সিগুলো। কর্মী পাঠানোর নামে সিন্ডিকেট লুট করেছে 22,500 কোটি টাকা। অন্যদিকে হাজার কোটি খরচ করেও 17,000 মানুষ যেতেই পারেননি মালয়েশিয়ায়। অভিবাসন বিশ্লেষকরা বলছেন, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় 3 দশক ধরে লোক পাঠানোর নামে চলছে লোপাট। মার্জিয়া মুমুর রিপোর্ট।
মালয়েশিয়া সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ৩১ মে পর্যন্ত দেশটিতে ৫,২৬,৬৭৬ জন বাংলাদেশি কর্মীকে পাঠানোর অনুমতি দেয়া হয়, কিন্তু বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি ছাড়পত্র দেয় প্রায় ৪,৯৪,৬৪২ জনকে। অজ্ঞাত কারণে বাদ দেয়া হয় ৩২,০০০ কর্মীকে। কথা ছিল জনপ্রতি ৭৮,৯৯০ টাকা করে দেবেন কর্মীরা। এই খরচের ভেতরে আছে পাসপোর্ট খরচ, স্বাস্থ্য পরীক্ষা, নিবন্ধন ফি, কল্যাণ ফি, বিমা, স্মার্ট কার্ড ফি ও সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির সার্ভিস চার্জ। আর ঢাকা থেকে মালয়েশিয়া যাওয়ার উড়োজাহাজ ভাড়া সহ ১৫টি খাতের খরচ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। এই অবস্থায় তালিকাভুক্ত ৪,৭৬,৬৪২ জনের কাছ থেকে সিন্ডিকেট করে মালয়েশিয়ার আমিন নূর ও দেশের রিক্রুটিং এজেন্সিগুলো হাতিয়ে নেয় নির্ধারিত ফি বাদে গড়ে ৫.৫ লাখ টাকা করে, যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২২,৫০০ কোটি টাকা। এদিকে ৯৩৩ কোটি টাকা খরচ করেও মালয়েশিয়া যেতে পারেননি প্রায় ১৭,০০০ অনুমতিপ্রাপ্ত কর্মী। আর প্রবাসী প্রতিমন্ত্রী এর দায় চাপান বায়রার কাঁধে। লিস্ট তৈরি করে আমাদেরকে যদি দেয় তখন সেই অনুপাতে আমরা ফ্লাইটের ব্যবস্থা করব। বাইরে কোনো লিস্ট আমাদেরকে দেয় নাই। তবে অভিবাসন বিশ্লেষকরা বলছেন প্রতিমন্ত্রীর এমন বক্তব্য গ্রহণযোগ্য না। মূলত প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বারবার লোপাট হচ্ছে জনগণের কোটি কোটি টাকা। মালয়েশিয়ার এই যে পুরো সিস্টেমটা সফটওয়্যার যিনি নিয়ন্ত্রণ করেন, আমিন নামে এক ভদ্রলোক যিনি মালয়েশিয়ান বাংলাদেশি, তিনি সেখানে আছেন এবং বাংলাদেশে একটি চক্র মিলে তাতে দুই দেশেরই প্রভাবশালী লোকজন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি বলে বাইরে আমাকে তালিকা দেয়নি, এটি ভীষণ দুঃখজনক। কারণ যেই কর্মীরই অ্যাপ্রুভাল হয়েছে তাদের প্রত্যেকের নাম তালিকা বিএমইটির কাছেই আছে। কারণ একজন কর্মীও বিএমইটির বা মন্ত্রণালয়ের নিবন্ধন ছাড়া যেতে পারেনি। এগুলো বলা মানে আসলে নিজেদের দায় এড়ানো। অনিয়মের কথা স্বীকার করে বাইরা মহাসচিব জানান পুরো প্রক্রিয়ায় ছিল তদারকির অভাব। লোকজন যখন যেতে পারেনি আমরা তো দায়ভার কিছুটা নিতে হবে। আমরা বলতে আমাদের এক্সপিরিয়েন্সি 18 সালে যখন বন্ধ করে তখন 52,000 ওয়ার্কার আমাদের যেতে পারেনি। যখন কোনো ক্রাইসিস আসে, রাশ আসে, তখন এই এয়ারলাইন্সগুলো এই সুযোগটা নেয়। ঠিক এই ঘটনা তো তাই ঘটেছে। ডেফিনেটলি এইসব বিষয়গুলো তো বিবেচনা করতে হবে। ৩১ মে পর্যন্ত কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নিয়োজিত ছিল ১০১টি রিক্রুটিং এজেন্সি। ২০১৮ সালে মানব পাচার ও ৫,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার বন্ধ করে মালয়েশিয়া সরকার। এরপর ২০২২ সালে আবারও শ্রমবাজার খুলে দেয় দেশটি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থবছরের শেষ মুহূর্তে ঈদের টানা বন্ধ তৈরি পোশাক খাতে ৫০ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা অর্জনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। লক্ষ্য থেকে অন্তত ৫ বিলিয়ন মার্কিন ডলার পিছিয়ে রয়েছে। এই অবস্থায় সময়মতো বিদেশি বায়ারদের কাছে পণ্য পৌঁছাতে বাংলাদেশ ব্যাংক, রাজস্ব বোর্ড সহ ৭টি সংস্থার কাছে ৭ ধরনের দাবি জানিয়ে চিঠি দিয়েছে বিজিএমইএ। শাখার টিপুর ক্যামেরায় বিস্তৃত জানাচ্ছেন কমল দে। আর কয়েকদিন পরে শুরু হবে ঈদের দীর্ঘ বন্ধ। পবিত্র ঈদুল আজহায় দেশের অধিকাংশ গার্মেন্টস শ্রমিক ১০ থেকে ১৫ দিন পর্যন্ত ছুটি ভোগ করেন। তাই ঈদের বন্ধ শুরু হওয়ার আগেই বিদেশি বায়ারদের কাছে পণ্য পৌঁছাতে তোড়জোড় চলছে দেশের প্রতিটি গার্মেন্টস কারখানায়। চলতি অর্থ বছরে ৫০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে দীর্ঘ বন্ধ বড় বাধা হতে পারে। পোর্ট, কাস্টমস, অবডকগুলো বিশেষ করে এগুলো ব্যক্তি মালিকানাধীন। ওরা যদি সবকিছু যদি ব্যক্তি বিশেষের মতো যদি বন্ধ, যদি ১০ দিন বন্ধ রাখে, আমাদের ফ্যাক্টরিগুলোর মতো বা অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোর মতো যদি বন্ধ রাখে, তাহলে কিন্তু আমরা এক্সপোর্টটা করতে পারবো না। এই অবস্থায় ঈদের বন্ধে বাংলাদেশ ব্যাংক ও চট্টগ্রাম কাস্টম হাউস সচল রাখতে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে। আর জাহাজ চলাচল সচল রাখতে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পাশাপাশি অফডক মালিকদের সংগঠন বিগডা এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোতেও চিঠি দিয়েছে বিজিএমইএ। যাদের উপর আমরা ডিপেন্ডেন্ট ইম্পোর্ট এবং এক্সপোর্ট, সেই জন্য সবাইকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি আমাদের এই সমস্যার কারণে আমরা যেন কোনো অবস্থাতে সরকারি ছুটি যেটা ৩ দিন হয় সেটা যেন ৩ দিনের পরিবর্তে অল্টারনেটিভ ওয়েতে তারা যেন চালু রাখে।
এদিকে বিজিএমইএ এর দাবি অনুযায়ী ঈদের দিন ছাড়া বাকি বন্ধের দিনগুলোতে কাস্টম হাউস সহ বেসরকারি অফডক চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। আর কাস্টম হাউসের নির্দেশনা পেলে অফডকগুলো ঈদের বন্ধে সচল থাকবে বলে জানিয়েছেন বিগডা মুখপাত্র। সকল অবডকগুলোতে কর্মরত যারা আছেন তাদের মধ্য থেকে এবং অন্যান্য দপ্তরে যারা অন্যান্য সেকশনে যারা কর্মরত আছেন তাদের মধ্য থেকে মুসলমান ব্যতীত অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের একটা অফিস আদেশ করা হবে যাতে 24/7 আমদানি রপ্তানি কার্যক্রম সচল থাকে। ঈদের একটা দিন ব্যতীত বাকি আগের পরের দিনগুলো বিজিএমইএ এর অনুরোধে এবং আমরা অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠান আছে সংশ্লিষ্ট যেমন চট্টগ্রাম বন্দর কাস্টম হাউস তাদের সাথে মিল রেখে আমরা আমাদের কাজ খোলা রাখব। রাজধানী ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে 2100টি, আর চট্টগ্রামে কারখানা রয়েছে 464টি। ঢাকায় 33 লাখ এবং চট্টগ্রামে 11 লাখ শ্রমিক সরাসরি গার্মেন্টস কারখানায় কাজ করছে। এছাড়া দেশের 8টি ইপিজেডের 600 গার্মেন্টস কারখানায় আরও অন্তত 4 লাখ শ্রমিক রয়েছে। কাঁচামাল আমদানি থেকে শুরু করে তৈরি পোশাক বিদেশে রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক 21টি অফডক। কোনো কারণে এই অফডক বন্ধ হলে বিপর্যয়ের কবলে পড়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। আর তাই ঈদের বন্ধের সময় গার্মেন্টস সেক্টরকে সচল রাখতে এই অফডকগুলো চালু রাখার আহ্বান জানিয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। চট্টগ্রামের ইসাক ব্রাদার্স থেকে কমল দে, সময় সংবাদ। রাজধানী উত্তর সিটি কর্পোরেশনে জলাবদ্ধতায় ব্যাহত শিক্ষা কার্যক্রম। নোংরা পানি পেরিয়ে ক্লাসে আসে কোমলমতি শিক্ষার্থীরা। অভিভাবকদের অভিযোগ, এসব দেখভাল করার দায়িত্ব যাদের তাদের যেন ঘুমই শেষ হয় না। যদিও জনপ্রতিনিধিরা বরাবরের মতোই আশ্বাস দিয়ে দায় সারলেন। শাহজাহান খানের ক্যামেরায় আল আমিন তুষারের রিপোর্ট। কেউ মায়ের কোলে চড়ে, কেউ গামবুট পরে, আর যার এসবের কিছুই জোটেনি প্যান্টের কাপড় তুলে নোংরা পানি পেরিয়েই যেতে হচ্ছে শিক্ষার আলো নিতে। উত্তরার দক্ষিণখান এলাকার চালাবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। তথ্য পেয়ে সেখানে ছুটে যায় সময় সংবাদ, আর তাতেই টের পাওয়া যায় এলাকাবাসীর কষ্ট। রাস্তার সংস্কার কাজে যেন কাল হয়েছে তাদের। বৃষ্টি কিংবা প্রখর রোদ, এমন পরিস্থিতি এখানে নিত্য নৈমিত্তিক। উত্তরখান আর দক্ষিণখান যেমনে যায় হেমনে প্রেম জমি না, খালি পানি, খালি গেরান খায় পানির তুল। সপ্তাহে একদিন কি মাসে 2 দিন 3 দিন এরকম ভাবে ক্লাস করাইতে হইতাছে। 5টা প্রতিষ্ঠানে মানুষ আসতে পারতেছে না। এই যে বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন, 400 জনেরও বেশি শিক্ষার্থী ছিলেন। সেখানে এই শিক্ষার্থী কমে এসেছে সেই একটি মাত্র কারণে, এই যোগাযোগ ব্যবস্থা এবং এই যে স্কুলের মাঠের এই জলাবদ্ধতা। সাধারণ যারা রয়েছেন তারা বলছিলেন, যখনই আসলে বৃষ্টি হয় তখন তাদের এই ভোগান্তি আরও তুঙ্গে উঠে যায়। শিক্ষার্থী আর অভিভাবকদের এত বাধা পেরিয়ে একরকম নিরুপায় হয়ে আসতে হচ্ছে স্কুলে। শিশুদের এই হাঁটু পানি পেরিয়ে আসতে প্রায়ই ঘটে নানান দুর্ঘটনা। আমরা অনেক কষ্ট করে পানিতে আসি, পায়ের মধ্যে গা হয়ে যায়, অনেকের মা বাবাই আসতে মানা করে। পিছলা খায় পড়ে গেছি বৃষ্টির দিনকা। আমার বন্ধুর আমার সাথে আইতা ছিল, একজন ডেনে পড়ে হের পাপটা কাটা গেছিল। শিক্ষার্থীদের উপস্থিতিও একেবারেই তলানিতে, হবেই বানা কেন। নিচতলায় পানি জমে শিক্ষা কার্যক্রম চালানোর সহায় এখন দ্বিতীয় তলার কেবল এই একটি মাত্র কক্ষ। প্রধান শিক্ষক বলছেন, গত কয়েক বছরে এই পরিস্থিতির কারণে তাদের শিক্ষার্থী কমে এখন দাঁড়িয়েছে মাত্র 123-এ। অনুপস্থিত থাকলে তো তার শিক্ষার থেকে আস্তে আস্তে সে ডিটাচড হয়ে যাচ্ছে, সাথে সাথে অভিভাবকেরও চাপ পড়ছে। সরকারের যে নীতি এবং আউটপুটটা আমরা 100% পাচ্ছি না। ক্লাস করার জন্য আমরা নির্ধারিত সময়ে আসা এবং ক্লাস করা, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে। যদিও স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, আসছে বর্ষা মৌসুমের আগেই যেন এই পরিস্থিতি কাটিয়ে ওঠা যায় সেই চেষ্টা চালাচ্ছেন তারা। যত 2টা মসজিদ 2টা স্কুল আছে, মানুষের চলাচলের ব্যবস্থা করে দিতে হবে। পানি সরানোর কোনো জায়গায় ব্যবস্থা নেই। ঈদের আগে রাস্তাটা হবে না, পাইপলাইনটা হয়ে যাবে। দায়িত্বে থাকা কর্তৃপক্ষের ঘুম অচিরেই ভাঙবে বলে প্রত্যাশা ভুক্তভোগীদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও বেড়েছে নদ নদীর পানি। 7টি পয়েন্টে এখনও বিপদসীমার উপরে রয়েছে পানি। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জের লঞ্চঘাট এলাকায় আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে।
আমি আছি সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায়। এই লঞ্চঘাট এলাকা দিয়েই আপনার পাহাড়ি ঢল প্রবাহিত হচ্ছে এবং সেই ঢল লোকালয়ে এবং হাওরে ঢুকছে। আমরা এখানে দেখেছি যে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে ভারী বর্ষণ হচ্ছে এবং ভারী বর্ষণের ফলে ক্রমশ পাহাড়ি ঢলের ব্যাপ্তি এবং প্রবাহ দুইটাই বেড়ে গেছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এখানে প্রতি মুহূর্তে ঘন ভারী বৃষ্টি হচ্ছে এবং সেই ভারী বৃষ্টিতেই এই সুরমা নদী সহ সুনামগঞ্জের সবকটি সীমান্ত নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং সুনামগঞ্জের 5টি সীমান্ত উপজেলা তাহিরপুর, তার বিশম্বরপুর, দোয়ারা বাজার এবং ছাতক সহ এই 5টি সীমান্ত উপজেলার সকল নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আসলে সুনামগঞ্জ এই মুহূর্তে একটি দুর্যোগের কেন্দ্রবিন্দু হয়ে পরিণত হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে বৃষ্টি বন্ধ না হওয়া পর্যন্ত, অর্থাৎ আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই পাহাড়ি ঢল চলবে এবং এই পাহাড়ি ঢলের ফলে অনেকটা স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছেন। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর সাথে, তিনি জানিয়েছেন যে এইভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে হয়তোবা আজকের মধ্যে সুনামগঞ্জের প্রায় সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। আমরা কথা বলেছিলাম এখানকার জেলা প্রশাসনের সাথে, তারা জানিয়েছেন যে এই ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। আসলে আপনি যদি সুনামগঞ্জের বন্যার কথা বলি, আসলে সুনামগঞ্জের যে স্থানীয় বৃষ্টিপাত হয় সেটা আমাদের সুনামগঞ্জকে প্রভাবিত করে না বা বন্যার সৃষ্টি করে না। ভারতের অনিয়ন্ত্রিত পানি প্রবাহ এবং ভারতের যে মেঘালয় এবং চেরাপুঞ্জির যে 98 কিলোমিটার সীমান্ত সুনামগঞ্জ জুড়ে রয়েছে, এই বর্ষাকালে এই 98 কিলোমিটার সীমান্তের মেঘালয় পাহাড়ে এবং শতাধিক ঝর্ণার সৃষ্টি হয়। সেই ঝর্ণার পানি জাদুকাটা, রক্তি, চেলা, খাসিয়ামারা, সোনালী চেলা সহ সব নদী দিয়ে এই সুরমা নদী দিয়ে প্রবাহিত হয় এবং এই সুরমা নদী তখন ফুলে ফেপে একটা বিশাল আয়তন হয়ে যায়। তখন সুরমা নদী একটা ভয়ানক রূপ ধারণ করে। আমরা এখন সুরমা নদীর সেই ভয়ানক রূপটি দেখতে পাচ্ছি এবং মানুষ এখানকার লোকজন জানিয়েছেন যে এই যে বৃষ্টিপাত, এই প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে বৃষ্টি এবং পাহাড়ি ঢল তাদের মধ্যে 22 সালের বন্যার যে ভয়াবহ দুর্যোগ, সেই দুর্যোগের কথা বলে দিচ্ছেন। তাদের এই বন্যার আতঙ্কে এখন তাদের রাতের ঘুম নির্ঘুম হয়ে গেছে এবং তা আগামীকালকে সুনামগঞ্জের 3টি উপজেলায় নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে ভোটারদের উপস্থিতি নিয়েও অনেকটা সংশয় রয়েছে। তো এই ছিল সুনামগঞ্জের লঞ্চঘাট থেকে পাহাড়ি ঢলের সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে। বর্ষার আগেই ভাঙনে নাকাল তিস্তা পাড়ের বাসিন্দারা। যুগের পর যুগ তিস্তা গিলছে একরের পর একর আবাদি জমি, বসতভিটা, নিঃস্ব হচ্ছেন লাখো মানুষ। মূলত কার্যকরী পদক্ষেপের অভাবে ক্ষতির পরিমাণ দীর্ঘ হচ্ছে। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে নেওয়া হচ্ছে টেকসই পরিকল্পনা, তবে নদী অধিকার কর্মীদের অভিযোগ মহাপরিকল্পনায় উদ্যোগ না নিয়ে জোড়াতালি দিয়ে প্রকল্পে অর্থ অপচয় করছে পানি উন্নয়ন বোর্ড। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা তীরঘেঁষা গ্রামটিতে 1000 মানুষের বসবাস। গেল এক মাসে ভাঙ্গনে বিলীন হয়েছে অন্তত 1.5 কিলোমিটার এলাকা, আর অব্যাহত ভাঙ্গনে নির্ঘুম রাত পার করছেন বাসিন্দারা। 70 বছরের মর্জিনা বেগম চোখে মুখে আতঙ্ক নিয়ে জানালেন, গেল কয়েকদিনে তিস্তা গিলেছে 3 বিঘা আবাদি জমি। এখন বসতভিটা হারানোর ভয়ে দিন গুনছেন। বাসিন্দাদের অভিযোগ, ভাঙ্গন ঠেকাতে নামমাত্র বালুর বস্তা দিয়ে দায় সারছে পানি উন্নয়ন বোর্ড। আবাদি জমি গেছে, কোনো আফসোস করি না, এখন বাড়ি নিয়ে আমাদের আফসোস। আমাদের বাড়ি থাকবে কি থাকবে না, এগুলো নিয়ে আমরা কান্নাকাটি করতেছি। রাস্তাও চলে গেছে, বাড়িগুলোও চলে যেতেছে। এখন যদি এভাবে চলে যায় তাইলে হয়তো এই গ্রামটা থাকবে না। যে এখন যে ভয়াবহ অবস্থা দাঁড়াইছে, এখন আসলে এখন বাড়ি ঘর নিয়েই তো খুব আমার বিপদের মধ্যে আছি। মানে বিপদ মানে খুব আতঙ্কের মধ্যে আছি। বাংলাদেশ অংশে তিস্তার 115 কিলোমিটারের মধ্যে 100 কিলোমিটারই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর এবছর বর্ষার আগে তিস্তার বিভিন্ন অংশে শুরু হয়েছে এমন তীব্র ভাঙ্গন। গবেষণা বলছে প্রতি বছর তিস্তার আগ্রাসনে ক্ষতির পরিমাণ অন্তত 1 লাখ কোটি টাকা। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে এবারে টেকসই সমাধানে নেওয়া হচ্ছে একটি প্রকল্প, আর বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিস্তা প্রায় 100 কিলোমিটারের মতোই জায়গায় ভাঙ্গন প্রবণ আছে। এখানে আমরা একটা ডিপিপি তৈরি করার প্রচেষ্টায় আছি। ডিপিপিটি হতে সময় লাগবে, তার বাইরে যেগুলো যদি ভাঙ্গন দেখা দেয় আমরা সেখানে গত বছরের মতো জিও ব্যাগ পেলে ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা করব। নদী অধিকার কর্মীরা বলছেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন না করে তিস্তা শাসন কোনোভাবেই সম্ভব নয়। এরা প্রতিবারেই একটা করে নতুন নতুন প্রকল্প হাজির করে এবং এই প্রকল্পগুলো প্রতিবারেই এই টাকার অপচয় ছাড়া আমরা
কিছু মনে করি না। পানি উন্নয়ন বোর্ডের এই সব কার্যক্রম বন্ধ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে কাজ, সুনির্দিষ্ট কাজ, সেই কাজ শুরু করতে হবে। এদিকে উজানের ঢলে গেল 2 বছর ধরে তিস্তায় আসছে কাদা পানি, যা হুমকিতে ফেলছে জীববৈচিত্র্য। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। অনিরাপদ হয়ে ওঠা হাতিরঝিলের নিরাপত্তায় আসছে আনসার সদস্যরা। বর্তমানে নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাটির সঙ্গে চলতি মাসে শেষ হচ্ছে চুক্তি। সব ঠিকঠাক থাকলে আগামী 1 জুলাই থেকে কাজ শুরু করবে বাহিনীটি। নিবিড় সাহার রিপোর্ট। ইট পাথরের এই নগরীর বুক চিরে গড়ে ওঠা এক টুকরো স্বর্গ। সবুজ গাছগাছালি আর পানির মিশেলে যেন হাতিরঝিল হয়ে উঠেছে এই নগরীর ফুসফুস। তবে নগরীর এই ফুসফুস নিয়েও নানা সময়ে উঠেছে নানান প্রশ্ন। দিনের সৌন্দর্যই যেন রাতের বেলায় হয়ে ওঠে এক ভয়ঙ্কর জনপদ। 2018 সালের পর থেকে এখন পর্যন্ত শুধু লেক থেকেই উদ্ধার হয়েছে প্রায় 30টি মরদেহ। সঙ্গে কিশোর গ্যাংয়ের উৎপাতের ঘটনা নতুন কিছু নয়। হাতিরঝিলে ঘটে ছিনতাইয়ের ঘটনাও। রামপুরা কোনার মধ্যে এখানে সিএনসি আটকাইছে, ফলাফাই আমার না একটা ইয়া করতে না, আমার মেয়ের দিক হতো না, আমার দিক হতো। লাইট নাই, হ্যাঁ, আমরা হাঁটি অন্ধকারের ভিতরে হাঁটতে হয়। বাহিরে থেকে অনেক লোকজন এসে অনেক আড্ডা দেয়, যেটা দেখা যাচ্ছে যারা স্থানীয় যারা তাদের জন্য বেশ খানিকটা সমস্যা হয়। হাতিরঝিলের নিরাপত্তায় এতদিন একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ছিল রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে, যে মেয়াদ শেষ হচ্ছে চলতি জুন মাসে। এবার হাতিরঝিলের নিরাপত্তায় সংযুক্ত হচ্ছে আনসার বাহিনী। এরই মধ্যে সকল কার্যক্রম প্রায় শেষ করেছে রাজুক। সব ঠিকঠাক থাকলে আগামী 1 জুলাই থেকে কাজ শুরু করবে বাহিনীটি। আরও বেশি নজরদারির মধ্যে রাখার জন্য আরও প্রফেশনাল আমরা চিন্তা করে, প্রফেশনালিজম যাদের ভিতরে আরও বেশি ডেভেলপ হয়েছে এরকম যেমন আনসারকে আমরা নিয়োগ করার জন্য আমরা এখানে চিন্তা করেছি। রাজুক বলছে মোট 3 শিফটে দিনে 145 জন আনসার সদস্য কাজ করবে হাতিরঝিলকে নিরাপদ রাখতে। সবকিছু নিয়ে তাদের হিসাব করে আমাদের একটা প্রস্তাব দিবে, সেটা আমরা আমাদের বোর্ড অনুমোদনের মাধ্যমে সেটা করবো। সেটা পেপার ওয়ার্ক কিছু অলরেডি আমাদের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আছে যে আনসার এখানে আসবে। অনিরাপদ হয়ে ওঠা হাতিরঝিলে আনসার সদস্যদের মাধ্যমে নিরাপত্তা ফিরবে বলে আশা সংশ্লিষ্টদের। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। তৃতীয় দিনের মতো চলছে রেলের ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি। আজ দেয়া হচ্ছে 14 জুনের টিকিট। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রতি আধা ঘন্টা পর পর রেলওয়ের টিকিট বিক্রিকারী প্রতিষ্ঠান সহজের পক্ষ থেকে আসলে আপডেট জানানো হয় যে কতগুলো টিকিট আছে এবং কতগুলো টিকিট বিক্রি হয়েছে। যেহেতু অলমোস্ট আধা ঘন্টা হয়ে এসেছে, সুতরাং সেইটির আসলে হিসেবটা আমার পক্ষে এখনও নেওয়া সম্ভব হয়নি। তবে যেটি জানতে পারছি সেটা হচ্ছে যে সকালবেলা যেহেতু 8টা বাজার সঙ্গে সঙ্গে পশ্চিমাঞ্চলের ঈদের টিকিট বিক্রি শুরু হয়েছে 14 তারিখের। সুতরাং এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে পশ্চিমাঞ্চলের যে ট্রেন, তার মধ্যে উত্তরবঙ্গের নীলসাগর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, রংপুর, বনলতা, মানে রংপুর থেকে শুরু করে রাজশাহী, এই অঞ্চলের যত ট্রেন আছে তার টিকিট অধিকাংশই এখন পর্যন্ত বিক্রি হয়ে গেছে। শুধুমাত্র কিছু টিকিট আছে যেটা আসলে খুলনার টিকিট। এই ছাড়া এই মুহূর্তে পশ্চিমাঞ্চলের কোনো টিকিট বিক্রির 25 মিনিটের মধ্যেই প্রায় শেষের দিকে বলা চলে, এমনটা কিন্তু আমরা সহজের পক্ষ থেকে জেনেছি। সুতরাং আজকের টিকিটের ব্যাপক চাহিদা। আপনি জানেন যে গতকাল মাত্র 32,000 টিকিট বিক্রি হয়েছে 2 অঞ্চল মিলিয়ে, 16,000 টিকিট বিক্রি হয়েছে পশ্চিমাঞ্চলের। সকালবেলায় শুরু হয় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি। গতকাল পশ্চিমাঞ্চলের টিকিটের জন্য 16,000 টিকিটের বিপরীতে প্রথম আধা ঘন্টায় প্রায় 2 কোটি লোক সেই টিকিট কাটার চেষ্টা করেছে, অর্থাৎ 2 কোটি হিট হয়েছে সার্ভারে। আজকে আসলে কত হিট হয়েছে সেটা আসলে আমরা একটু পরে সেই আপডেটটা আসলে আমরা জানতে পারবো। তবে যেহেতু ইতোমধ্যে খবর পাচ্ছি যে পশ্চিমাঞ্চলের অধিকাংশ টিকিট শেষ হয়ে গেছে, সুতরাং বলা চলে গতকালকে যারা টিকিট পাননি অথবা তার আগের দিনও যারা পাননি তারা আসলে বিকল্প পথ হিসেবে 14 তারিখে 14 তারিখে তারা যাওয়ার চেষ্টা করছিলেন। তাদের সংখ্যাটাও কিন্তু কম নয়। সুতরাং আজকে কাউন্টারের সামনে একেবারে ফাঁকা হলেও ভার্চুয়াল যুদ্ধটা কিন্তু আসলে তীব্র
থেকে তীব্র বোঝাই যাচ্ছে যে আধা ঘন্টার মধ্যেই 2 কোটি লোক গতকাল হিট করেছিল এবং আজকে ইতিমধ্যে টিকিট শেষ হয়ে গেছে। আপনি জানেন যে এখন পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি চলছে। আজকে পশ্চিমাঞ্চলের একটি ঈদ স্পেশাল সহ মোট 20টি ট্রেনের 16,400 টিকিট বিক্রি করা হবে। দুপুর 2টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি এবং সেখানে 23টা ট্রেনের 17,000 টিকিট বিক্রি হবে। সব মিলিয়ে 2 অঞ্চলের 2টা ঈদ স্পেশাল সহ টোটাল 43টি ট্রেনের 33,500 টিকিট 14 তারিখের জন্য আসলে বিক্রি করা হচ্ছে। যেহেতু শতভাগ টিকিট অনলাইনে বিক্রি, সুতরাং কাউন্টারের সামনে এক ভিড় নাই, কারণ মানুষ ঘরে বসেই টিকিট কাটতে পারছেন। তবে যারা এই তীব্র ভার্চুয়াল যুদ্ধে যারা জয়ী হতে পারছেন না অথবা যারা কাঙ্ক্ষিত দিনের টিকিট না পেয়ে অনেকেই কিন্তু আমরা দেখি যে কমলাপুরে ছুটে আসেন এবং তাদের যেই অনেকেই অনলাইনের যে সার্ভিস সেই সার্ভার সংক্রান্ত নানা রকম জটিলতার কথা তুলে ধরেন এবং অনেকে আসলে এইখানে এক নিমেষেই টিকিট শেষ হয়ে যাওয়ার পরে আসলে ছুটে আসেন যে এখানে কি হচ্ছে বা কেন এই টিকিট এত দ্রুত শেষ হয়ে যাচ্ছে, বিভিন্ন কারণে। এরকম আসলে আমরা সেই সমস্ত লোকের সাথে কথা বলতে পারবো। এই ছাড়া বলা চলে যে পশ্চিমাঞ্চলের টিকিট প্রথম আধা ঘন্টাতে প্রায় শেষের পথে। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলের আগাম টিকিট বিক্রির সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশনে। চলতি অর্থ বছরও রাজস্ব আদায়ে বিশাল ঘাটতির সামনে এনবিআর। এরপরও আসছে বাজেটে আরও বাড়ানো হচ্ছে লক্ষ্যমাত্রা। অর্থনীতিবিদরা বলছেন ব্যর্থতার জন্য দায়ী কর্তাদের জবাবদিহিতা না থাকায় কাটছে না এই দুর্বলতা। সেই সঙ্গে রয়েছে গবেষণা সহ রাজস্ব আদায় বাড়ানোর উপায় বের করতে বাস্তবধর্মী পদক্ষেপ নেয়ার ঘাটতি। এনবিআর-এর সাবেক চেয়ারম্যানের দাবি, লক্ষ্য পূরণে সৎ হতে হবে আদায়কারীকে। ইয়ানু শিফাতের রিপোর্ট। 2023-2024 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। 4,30,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এনবিআর-এর কাঁধে চাপিয়ে ঘোষণা করা হয় চলতি অর্থ বছরের বাজেট। এবং 2023 পরে অবশ্য লক্ষ্যমাত্রা 20,000 কোটি টাকা কমিয়ে আনা হয়েছে 4,10,000 কোটিতে। তারপরও রাজস্ব আদায়ে বিশাল ব্যর্থতার জানান দিচ্ছে হালনাগাদ পরিসংখ্যান। গেল এপ্রিল পর্যন্ত 10 মাসে মোট 2,89,377 কোটি টাকা রাজস্ব আদায় করতে পেরেছে জাতীয় রাজস্ব বোর্ড। সংশোধিত লক্ষ্যমাত্রা পূরণে অর্থ বছরের শেষ 2 মাসে সংস্থাটিকে আদায় করতে হবে 1,20,623 কোটি টাকা। ব্যর্থতার আকার বড় হলেও অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, আসছে বাজেটে এনবিআর-এর ঘাড়ে চাপতে যাচ্ছে 4,76,500 কোটি টাকার রাজস্ব সংগ্রহের গুরুভার, যা চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে 66,500 কোটি টাকা বেশি। এই যে বিশাল প্রস্তাবনা, এরপর লক্ষ্যমাত্রা কমিয়ে দেওয়া, পরের বছর আবার টার্গেট বাড়িয়ে দিয়ে কাটছাট করা যে রীতি চলছে, এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে না পারলে কখনোই পূরণ হবে না লক্ষ্যমাত্রা। গতবার তাদের টার্গেট অনুযায়ী তারা 15% 20% তারা হয়তো অ্যাচিভ করতে পারে নাই। তো তারপরেও আমরা সেটাকে সমান অ্যাডজাস্ট না করে তাদের ক্যাপাসিটির যে ঘাটতিটা আছে বা তাদের ক্যাপাসিটি অনুযায়ী কতটুকু তারা করতে পারবে সেটা হিসাব না করে সিম্পলি আমরা গতবারের ফিগারের থেকে এবার হয়তো 15% বেশি আমরা একটা টার্গেট দিয়ে দিলাম। তো সেটাও কিন্তু ফেয়ার না। তাদের সক্ষমতার অভাব রয়েছে এবং তাদের আসলে একটা দূরদর্শী পরিকল্পনার অভাব রয়েছে। তো এইটার কারণে আসলে এই ব্যাটে বলে মিলছে না এবং সব মিলিয়ে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে রাজস্ব সেটা পাচ্ছি না। সংস্থাটির সাবেক চেয়ারম্যান বলছেন, সততার ঘাটতির কারণে প্রতি বছর বড় হচ্ছে রাজস্ব আদায় ঘাটতি। এনবিআর সক্ষম কি অক্ষম এটা নির্ভর করে সমাজের উপরে। তাহলে যার দায়িত্ব ওকে জনবল দেওয়া, ওর লোকবল দেওয়া, ওর কাজ, এটা তার উপরে পড়ে। বর্ধিত লক্ষ্যমাত্রায় প্রতি বছরই বাড়ে ভ্যাটের মতো পরোক্ষ কর নির্ভরতা, যা চাপে ফেলে সাধারণ মানুষকে। দেখার অপেক্ষা এবার বাজেটে কতটা কর চাপে পড়েন দেশের নাগরিক। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। কুড়িগ্রামে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে চলছে নানা কর্মযজ্ঞ। এরই মধ্যে কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দর 4 লেন সড়ক, চিলমারি নৌবন্দর সড়ক সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছে সড়ক বিভাগ। শেষ হয়েছে প্রকল্পের প্রাথমিক ধাপগুলো। এতে বাণিজ্যের নতুন দুয়ার খুলবে বলে আশা ব্যবসায়ীদের। জামিল মিয়া ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। কুড়িগ্রাম শহর থেকে 4 কিলোমিটার দূরত্বে প্রায় 200 একর জমিতে বাংলাদেশ ও ভুটানের যৌথ উদ্যোগে গড়ে তোলা হবে অর্থনৈতিক অঞ্চল। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের প্রাথমিক ধাপগুলো।
চলতি বছরের ২৭ মার্চ সমঝোতা স্বাক্ষরের পর ২৮ মার্চ অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত জায়গা সরেজমিনে পরিদর্শন করেন ভুটানের রাজা। সড়ক পথে সোনাহাট স্থলবন্দর দিয়ে ভুটানে গিয়ে যাচাই করেন দুদেশের যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের সম্ভাব্যতা। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হলে কর্মসংস্থান হবে প্রায় ৩০,০০০ মানুষের। এছাড়াও এ অঞ্চলের সঙ্গে সোনাহাট স্থলবন্দর ও চিলমারি নৌবন্দরের সংযোগ থাকায় সড়ক ও নৌপথে বাড়বে দুদেশের অন্যান্য ব্যবসায়িক সুবিধাও। অর্থনৈতিক অঞ্চল হবে এখানে, হওয়ার পরে এলাকার লোক কর্ম করে খাবে। প্রায় ৩০ থেকে ৪০,০০০ মানুষ তাদের পরিবারের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে এখানে ভূমিকা রাখতে পারবে। এরই মধ্যে কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দর, ৪ লেন সড়ক, চিলমারি নৌবন্দর সড়ক সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে কাজ শুরু করেছে সড়ক বিভাগ। ইতিমধ্যে আমরা সিবিআর টেস্ট সম্পন্ন করেছি এবং আমরা আশা করছি যে এই সপ্তাহে হয়তো ডিজাইনের জন্য চিঠিপত্র প্রেরণ করব। আমরা আশা করছি যে এটা খুব দ্রুততম সময়ের মধ্যে ফিজিবিলিটি স্টাডি শেষ হলে পরবর্তী প্রক্রিয়া সমূহ শেষ করা হবে। ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য প্রায় ২০০ একর জমির মধ্যে অধিগ্রহণ করা হয়েছে ১৩৩ একর। চলমান আছে বাকি ৬৭ একর জমি অধিগ্রহণের কাজ। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। রংপুরে হিমাগার মালিক ও আলু চাষি সমিতির পাল্টাপাল্টি অবস্থানে অস্থির আলুর বাজার। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি আলুতে দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। চাষিদের অভিযোগ, রংপুর অঞ্চলে হিমাগারের ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যদিও হিমাগার মালিকরা বলছেন বস্তা প্রতি ন্যায্য ভাড়া নিচ্ছেন তারা। জেলা প্রশাসকের আশ্বাস, আলুর বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। ভরা মৌসুমেও রংপুরে অস্থির আলুর বাজার। গেল এক সপ্তাহে সব ধরনের আলুর কেজি প্রতি দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, হিমাগারে পর্যাপ্ত আলু থাকলেও কৃত্রিম সংকট তৈরি করছে মজুতদাররা। আলু বের করছে না, এদের একটু দামটা বেশি। এক কেজি আলু যেরকম ৭০-৬২ টাকা, তাহলে মানুষ কি হবে? ভাবতেছে মজুতদারেরা দাম আরো বাড়বে, আমরা পয়সা পাবো। চলতি মৌসুমে রংপুরের হিমাগারগুলোতে অস্বাভাবিকভাবে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গেল কয়েকদিন ধরে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও গণ অনশনের মতো কর্মসূচি করছে আলু চাষি ও ব্যবসায়ী সমিতি। বের করছে না হিমাগার থেকে আলুও। হিমাগার ভাড়া না কমালে আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারিও তাদের। আমাদের দাবি আদায় করা না পর্যন্ত আমরা ক্লস্টার থেকে আলু বাইর করবো না। সারা বাংলাদেশের ভাড়া এক, আমাদের রংপুরের ভাড়া এক। এই কারণে তো আমরা আলুর ভাড়া বের করতেছি। তারা যে বিদ্যুতের অজুহাত দেখাচ্ছে, সেই বিদ্যুৎ তো রাজশাহীতে একই বিদ্যুৎ, ওই আপনার মুন্সিগঞ্জে একই বিদ্যুৎ, রংপুরে একই বিদ্যুৎ। রংপুরে কেন ১২০ টাকা আমরা ভাড়া বেশি দিব? যদিও নিজেদের অবস্থানে অটল হিমাগার মালিকরা, আর আলুর দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ভোক্তা সাবার হবে নাকি সেটা তো রাষ্ট্রের ব্যাপার, সরকার দেখবে। সরকার যদি এখন বিদ্যুতের রেট বাড়ায় আমরা কি করব? আমাদের তো ওটা নিতে হবে। আমাদের মেইন হিমাগারের খরচ হল বিদ্যুৎ বিল। এমন যদি হয় যে আলুর দাম অনেক বেশি পর্যায়ে চলে গেছে, সরকার সেক্ষেত্রে ভিন্ন পরিকল্পিত ব্যবস্থা নেবে, আমদানিতে যাবে বা অন্য কোনো পদ্ধতি সরকার অনুসরণ করবে। কিন্তু মূল্য বৃদ্ধি করে জনভোগান্তি সৃষ্টি করা বা কৃত্রিম সংকট সৃষ্টি করা, এগুলো আসলে আমরা কোনোভাবেই সাপোর্ট করব না। রংপুর জেলার ৪০টি হিমাগারে ৩,২৫,০০০ মেট্রিক টন আলু মজুত রয়েছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। দেশের বাইরের খবর। কে বসছেন দিল্লির মসনদে জানা যাবে আজই। স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা। সবার আগে পোস্টাল ব্যালট গণনা করা হচ্ছে। এরপর ভোটার সংখ্যার অনুপাতে ইভিএম গণনার কাজ হবে। প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ট আছেন কাউন্টিং স্টেশনে, রয়েছেন গণমাধ্যম প্রতিনিধি এবং বিদেশি পর্যবেক্ষক। এদিকে ভারত জুড়ে এরই মধ্যে গণনা কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। ৩ স্তরের এই ব্যবস্থায় প্রত্যেক গণনা কেন্দ্রে ২০০ মিটারের মধ্যে জারি করা হয়েছে ১৪৪ ধারা। আকাশে ড্রোন, কেন্দ্রের ভেতর ও বাইরে আছে সিসি ক্যামেরার নজরদারি। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন আছে রাজ্য পুলিশ ও নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ দল। ভারতের লোকসভা নির্বাচনে ভোট গণনায় ব্যাপক কারচুপি করবে বিজেপি, এমন অভিযোগ করেছে বিরোধী দল কংগ্রেস। গণনা শেষ হবার আগ পর্যন্ত সমর্থকদের পার্টি অফিসে থাকার নির্দেশ দিয়েছে দলটি। গোলযোগের খবর পেলে দ্রুত সদর দফতরে জানানোর কথাও বলা হয়েছে। এদিকে বিরোধী দলের এই অভিযোগ উড়িয়ে দিয়ে ক্ষমতাসীন বিজেপি উল্টো অভিযোগ করে বলেছে গোলমাল বাঁধিয়ে ভোট বানচাল করতে চায় কংগ্রেস।
ভারতের 18তম লোকসভা নির্বাচনের 7 দফায় 47 দিন ধরে দেশটির প্রায় 65 কোটি ভোটার প্রয়োগ করেছেন গণতান্ত্রিক অধিকার। গত 1 জুন শেষ হয়েছে প্রায় 1.5 মাস ব্যাপী সেই নির্বাচন। এরই মধ্যে দেশজুড়ে একযোগে চলছে ভোট গণনা। তবে এই গণনায় ক্ষমতাসীন বিজেপি ব্যাপক কারচুপির চেষ্টা চালাবে বলে অভিযোগ করেছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ভোট গণনার প্রক্রিয়ার উপর এবার বিশেষ মনোযোগ দিয়েছে বিরোধী দলগুলো। গণনায় যেন কারচুপি না হয় তা নিশ্চিতে ভোট গণনা শেষ হওয়ার আগ পর্যন্ত নেতাকর্মীদের মাটি কামড়ে পড়ে থাকার নির্দেশ দিয়েছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। নেতাকর্মীদের নির্দেশনায় আরও বলা হয়েছে সকাল থেকে তারা যেন পার্টি অফিসে গিয়ে সময় কাটায় এবং গোলযোগের খবর পেলে সদর দফতরকে জানায়। কেবল কংগ্রেস নয়, সব বিরোধী দলই এবারের লোকসভার ভোট গণনাকে আগের ভোটের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এর আগে গেল শনিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে ইন্ডিয়া জোটের বৈঠকে নেতারা আশঙ্কা করেছিলেন বুথ ফেরত জরিপে বিজেপির বিপুল জয়ের সমীক্ষা প্রকাশ করে বিরোধী নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হবে। পরে গণনা কেন্দ্রে ব্যাপক কারচুপি করবে বিজেপি। এদিকে ভোট গণনায় কারচুপি নিয়ে বিরোধী দলগুলোর অভিযোগ উড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন বিজেপি। দলটির অভিযোগ এদিন গোলমাল বাঁধিয়ে ভোট বানচাল করতে চাইছে কংগ্রেস। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেনজিরের একের পর এক অপকর্ম। বান্দরবানে খামারবাড়িতে চাঁদাবাজ আখ্যা দিয়ে 4 ছাত্রকে নির্যাতন। শুধু জমি নয়, সরকারি রাস্তাও দখলে রাখে সাবেক আইজিপি সাভানা ইকো রিসোর্ট। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রায় 22,500 কোটি টাকা লুট। প্রতিমন্ত্রী দায় চাপালেন বায়রার কাঁধে। প্রভাবশালীদের ছত্রছায়ায় লোপাট বলছেন বিশ্লেষকরা। এবং ভারতের লোকসভা নির্বাচনে ভোট গণনা শুরু। কে বসছেন দিল্লির মসনদে, চলছে হিসেব নিকেশ। বুথ ফেরত জরিপে উজ্জীবিত বিজেপি, আমলে নিচ্ছে না ইন্ডিয়া জোট। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন মাহাদি রুব। তানভীর, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।